হঠাৎ প্রেমে আসলো তুফান, ডুবলো তরি মাঝে। স্বপ্নখানা ভাঙতে দেখি সেই তুমি নেই কাছে। বিনিদ্র রাত জাগবে দুজন, দু চোখ ভেজা ঘুম। আবির রঙে রাঙা হবে ভালোবাসার মরশুম। নমস্কার ভালোবাসার মরশুমের বন্ধুরা, কেমন আছো সবাই? কেমন লাগছে ভালোবাসার মরশুমের গল্পগুলো? আজকে আমরা অন্তরা আন্টি, আজকে আমি বলবো। এই রে, তুলো চলে এসেছে। ঠিক আছে, আজকে তুলোই বরং বাকি কথাগুলো বলে দিক, আমি আবার গল্পে ফিরব। যদি তোমাদের আমাদের এই গল্পটা ভালো লাগে তাহলে ভালোবাসার মরশুম চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করো আর লাইক করতে ভুলে যেও না জানো। তুলোকে কেমন লাগছে কমেন্ট করে জানিও। আর আজকে গল্প পাঠে আছে অন্তরা আন্টি, আর অন্যান্য ভূমিকায় চৈতালি আন্টি, জিনি আন্টি, শুক্লা আন্টি, মধুমিতা আন্টি, শ্রেয়সী আন্টি, আর সঙ্গে আছে আমারই এক বন্ধু সৃজা। আর তুলোর নাম তো তোমরা সবাই জানোই, আমি সমৃতা। আর অবশ্যই সঙ্গে রয়েছে তোমাদের বন্ধু আর আমার মামা প্রীতম মামা। তাহলে চলো গল্পটা শুরু করে দিই। মা, না আমি নয়, গল্প শুরু করবে অন্তরা আন্টি। সমৃতা কি বলল মনে থাকবে তো বন্ধুরা? তাহলে চলো শুরু করি। তোমাকে ভালোবেসে চতুর্থ পর্ব। সারাটা বিকেল খেলতে না গিয়ে দিদুনের স্মার্টফোনে বাবাইয়ের নাম লিখে গুগল সার্চ করে মোটামুটি অনেক কিছুই জেনে ফেলেছে তুলো। বাবাইয়ের ছবি দেখে তো ও অবাক হয়ে গেছে। রাস্তায় বড় বড় হোর্ডিংয়ে বাবাইয়ের ছবি দেখেছে তুলো। খুব প্রাউড ফিল করছে তুলো। ওর বাবাই একজন সাংবাদিক। কি সুন্দর স্যুট পরে চেয়ারে বসে বসে বাবাই খবর পড়ে। নিউজের অর্ধেক কিছুই বুঝতে না পারলেও বড় বড় চোখ মেলে বাবাইয়ের সমস্ত ভাবভঙ্গি এক মনে দেখতে থাকে তুলো। কি সুন্দর ওর বাবাই। তাও কেন যে মা সব সময় বাবাইয়ের উপর রেগে থাকে কিছুতেই বুঝতে পারে না তুলো। না, এভাবে চুপ করে বসে থাকলে তো চলবে না। অনেকটা বড় হয়েছে ও, ওর একটা দায়িত্ব আছে, তাই কিছু তো একটা করতেই হবে। যেভাবেই হোক মায়ের সঙ্গে বাবাইয়ের দেখা করাতেই হবে। কিন্তু তার আগে ওকে বাবাইয়ের মুখোমুখি হতে হবে। কিছু বোঝাপড়া তো করতেই হবে। আর তাছাড়াও ওই দুষ্টু লোকগুলোর নামে বাবাইয়ের কাছে তো কমপ্লেন করতে হবে। তুলো জানে মা যদি জানতে পারে ওর কান ছিঁড়ে একেবারে ওর হাতে ধরিয়ে দেবে। কিন্তু ভয় পেলে তো চলবে না। টিভিতে দেখেছে তুলো, ডর কে আগে জিত হ্যায়। তাই ভয় পেরিয়ে জিততে তো ওকে হবেই। গুগল ঘেঁটে একটা ফোন নাম্বার বার করেছে তুলো। ফোনটা করা উচিত হবে কি হবে না কিছুতেই বুঝতে পারছে না। যদি বাবাই ওকে চিনতে না পারে, যদি কথা না বলে, কিন্তু কোথাও থেকে তো একটা শুরু করতেই হবে। অনেক ভেবে চিনতে নাম্বারটা ডায়াল করলো তুলো। ওদিকে রিং হয়ে গেল, কেউ ফোন তুলল না। এভাবে একবার, দুবার, তিনবার কল করলো তুলো, কিন্তু কিছুতেই কেউ ফোন তুলল না। বিরক্ত হয়ে গেল তুলো। তারপর শেষবার কল করলো। ঠিক করলো এবার যদি কেউ না ধরে আর একদমই কল করবে না। এবার ওদিক থেকে রিসিভ হলো কল। হ্যালো, আওয়ার রাইটস টিভি থেকে বলছি। বলুন আপনাকে কিভাবে সাহায্য করতে পারি। হ্যালো, বাবাই আছে? একটু ঘাবড়ে গেল রিসেপশনে বসা মেয়েটি। বাবাই? আপনি কাকে খুঁজছেন যদি একটু ক্লিয়ারলি বলতেন। আরে সৌর্য গাঙ্গুলি আছেন? একেবারে এক্সিকিউটিভ এডিটরকে চাইছে মেয়েটা।
যতদূর মনে হচ্ছে 9-10 বছরের একটা বাচ্চা মেয়ে। নিশ্চয়ই মজা করার জন্য ফোন করেছে, কিন্তু ফোন নাম্বারটা কোথায় পেল? এবার একটু সিরিয়াস হয়ে মিতা বলল, এটা খেলার জায়গা নয়, বাড়িতে কি বড় কেউ আছে? থাকলে তাকে ফোনটা দাও। রেগে গেল তুলো। তোমায় কে বললো আমি খেলছি? আমি খুব সিরিয়াস কথা বলছি। তুমি সৌর্য গাঙ্গুলিকে ফোনটা দেবে কিনা বলো। স্যার এইভাবে কারোর সঙ্গে কথা বলেন না, অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে আগে। তাহলে দাও অ্যাপয়েন্টমেন্ট। হাসি পেল মিতার। ছোট্ট মেয়েটা যথেষ্ট সাহসী, বুঝতে পারল, কিন্তু কি প্রয়োজন ওর স্যারের সঙ্গে সেটা বুঝতে পারল না। দেখো, এইভাবে তো স্যার কথা বলতে পারবেন না। তোমার যদি কোনো মেসেজ থাকে আমাকে দিয়ে দাও, আমি স্যারকে জানিয়ে দেব, তারপর স্যার তোমায় কল করবে। এবার একটু চিন্তায় পড়ে গেল তুলো। কি মেসেজ দেবে ও? ওর নাম বলবে? তাহলে যদি ওরা বিশ্বাস না করে? হ্যালো হ্যালো। আরে হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। তুমি একটা কাজ করো, সৌর্য গাঙ্গুলিকে বলবে তুলো কল করেছিল, আর বলবে খুব আর্জেন্ট দরকার আছে, আমাকে যেন কল করে। এটা আমার দিদুনের নাম্বার। আর হ্যাঁ, বলবে রাতে কল করতে, না হলে মা শুনে ফেলবে। ঠিক আছে, তাহলে রাখছি ফোনটা। তুলো, কি মিষ্টি নাম। এবার হেসেই ফেলল মিতা। তারপর এক প্রকার তুলোকে প্রমিস করেই ফোনটা রেখে দিল। স্যার যার আগি, স্যারের সামনে এসব কথাও বলতে পারবে না, কিন্তু মেয়েটার সঙ্গে কথা বলে বেশ ভালো লেগেছে ওর। মিথ্যে প্রমিস করে যদি মেয়েটা একটু আনন্দ পায়, তাতে তো আপত্তির কিছু নেই। ফোন রেখেই নিজের কাজে মন দিল মিতা। এদিকে অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকলো তুলো। 1 দিন 2 দিন 3 দিন করতে করতে কেটে গেল প্রায় 1 সপ্তাহ। এদিকে দিন দিন মা যেন আরো চুপচাপ হয়ে যাচ্ছে, লক্ষ্য করেছে তুলো। আগে তবু একটু হাসাহাসি করতো, গান শুনতো, এখন সব বন্ধ। বাড়িতে থাকলে হয় নিজের কাজ করে, আর না হলে ঘর বন্ধ করে চুপ করে বসে থাকে। খুব আশা করেছিল তুলো, বাবাই ওকে ফোন করবে আর সব প্রবলেম সলভ করে দেবে, কিন্তু বাবাই তো কল করলই না। আচ্ছা, ওই মেয়েটা বাবাইকে কিছু বলেছে? না না, এমন তো হতে পারে না। প্রমিস করেছে, প্রমিস তো আর ভাঙতে পারবে না। নিশ্চয়ই বাবাই কাজের চাপে ভুলে গেছে। আজ আবারও ফোন করবে তুলো। দিদুনের ফোনটা নিয়ে দুপুর হতে না হতেই বসে পড়ল ও। আবারও অনেকবার রিং হয়ে গেল, কিন্তু কেউ ফোন তুলল না। রেগে মেগে বিছানাতেই ফোনটা ছুঁড়ে ফেলে দিল তুলো। বাবাই সত্যিই খুব পচা, সব জেনেও তুলোকে একটা ফোন করলো না, আর কোনো দিন বাবাইকেও ফোন করবে না। মা ঠিক বলে, বাবাই একদম ভালোবাসে না ওদের। অভিমানে চোখে জল চলে এলো তুলোর। তুলো, এদিকে এসো। মায়ের ডাকে ধীরে ধীরে মায়ের কাছে এগিয়ে গেল তুলো। এসো, আমার কাছে এসো। মন দিয়ে শোনো তুলো, আমাদের স্কুল থেকে এক্সকারশনে আমাকে ভাইজ্যাগ যেতে হবে, স্টুডেন্টদেরকে সঙ্গে করে। প্রায় 7 দিন আমি থাকবো না। তুমি কিন্তু দিদুনকে একদম বিরক্ত করবে না, চুপচাপ খাবার খেয়ে নেবে। আর হ্যাঁ, একদম স্কুল থেকে একা একা বাড়ি আসবে না। ছুটি হয়ে গেলেও বসে থাকবে, পুল কার না যাওয়া অবধি তুমি বাড়ি ফিরবে না। আর বাড়ির একদম সামনেই নামবে। মনে থাকবে আমি কি কি বলেছি? অচেনা অজানা কারোর সঙ্গে কথা বলবে না, বুঝতে পারছো তো? মাথা নেড়ে সবটা শুনলো তুলো। এসো, আমার কাছে এসো। গুটি গুটি পায়ে একেবারে মায়ের কোলের কাছে চলে গেল তুলো। ওকে কাছে টেনে নিয়ে জড়িয়ে ধরল তৃণা। তারপর মাথায় একটা চুমু খেয়ে গালে হাত রেখে বলল, তোমাকেও নিয়ে যেতাম তুলো, কিন্তু দিদুন একা একা থাকবে, দিদুনের তো মন খারাপ করবে।
তুমি দুষ্টুমি করবে না। মাকে জড়িয়ে ধরল তুলো, তারপর ধীরে ধীরে বলল, তুমি ভালো হয়ে থাকবে মা, একদম কাঁদবে না। আমি একটুও দুষ্টুমি করব না, প্রমিস। এই তো আমার লক্ষ্মী মেয়ে। চাইনি তৃণা মাকে আর মেয়েকে ফেলে ভাইজ্যাক যেতে, কিন্তু ওদের প্রিন্সিপাল বলেই দিয়েছেন জিওগ্রাফি টিচারকে অবশ্যই যেতে হবে, তাই বাধ্য ও। বেশি অজুহাত দিলে হয়তো চাকরিটাই থাকবে না, আর এই চাকরিটা ছাড়া তো কিছুতেই চলবে না তৃণার। ইদানিং মনটা একদম ভালো থাকে না ওর, বড্ড সৌর্যর কথা মনে পড়ে। ওদের ফেলে আসা দিনগুলো, কলেজের কথা, ওদের ভালোবাসার সেই মুহূর্তগুলো থেকে থেকেই বড্ড কষ্ট দেয় আজকাল। চেয়েছে তৃণা সব ভুলে থাকতে, কিন্তু চাইলেই তো ভুলতে পারে না। ছেলেটা যে ওর জীবনের সঙ্গে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে। ইদানিং মিডিয়াতে একটা খবর উঠছে, আওয়ার রাইটস নিউজ চ্যানেলের এক্সিকিউটিভ এডিটর সৌর্য গাঙ্গুলির নতুন বান্ধবীর গল্প। সোনিয়া মিত্তল, মেয়েটি নাকি খুব তাড়াতাড়ি মিসেস সৌর্য গাঙ্গুলি হতে চলেছেন। খবরটা কানে আসতেই ভিতরে ভিতরে একেবারে ভেঙে পড়েছিল তৃণা। অপেক্ষা করছিল, কারণ বিয়ে করার জন্য আগের বিয়েটার ডিভোর্স হওয়াটা অত্যন্ত জরুরি। হয়তো খুব তাড়াতাড়ি আসবে সেই চিঠিটা। সত্যিই তো, কেন সারা জীবন ওকে ভালোবেসে ওর জন্যই অপেক্ষা করে থাকবে সৌর্য? কিন্তু তৃণাই বা কি করবে? চাইলেই তো ভুলে যেতে পারে না ওর জীবনের প্রথম এবং শেষ ভালোবাসা সৌর্য গাঙ্গুলি। এবার চলে আসছি আবহাওয়া। শেষ খবর পাওয়া পর্যন্ত যা দেখতে পাওয়া যাচ্ছে, উপকূলবর্তী অঞ্চলগুলোয় রেড অ্যালার্ট জারি করেছে আবহাওয়া দপ্তর। যে বাড়িতে টিভি নিউজ চ্যানেল ব্যান, সেই বাড়িতেই সকাল থেকে রাত পর্যন্ত এখন একটাই চ্যানেল চলছে, আওয়ার রাইটস টিভি চ্যানেল। আর সেখানেই যতবার সূর্যকে দেখা যাচ্ছে ততবার হাততালি দিয়ে দিয়ে সারা বাড়ি দৌড়ে বেড়াচ্ছে তুলো। সব বন্ধুদের জানাতে চায় বাবাইয়ের কথা, কিন্তু মায়ের ভয়ে এতটা বাড়াবাড়ি করতে পারছে না। বাড়িতে মা নেই, তাই এটুকু স্বাধীনতা তো উপভোগ করতেই হবে। সেদিন ফোনটা না ধরায় খুব রাগ হয়েছিল, কিন্তু অভিমান 2 মিনিটেই মিটে গেছে। আবারও শুরু করেছে ফোন। এরই মধ্যে একদিন ফোনটা ধরেছিল মিতা, কিছুক্ষণ গল্পও করেছিল ওর সঙ্গে, কথাও দিয়েছে বাবাইকে বলবে ফোন করার কথা। কিন্তু এবার আর ওকে ঠিক বিশ্বাস করতে পারছে না তুলো। ঠিক করেছে আর ফোন নয়, একেবারেই সশরীরে হাজির হতে হবে বাবাইয়ের অফিসে। আর তার জন্য ওকে একজনই সাহায্য করতে পারে, ওদের ক্লাসের মনিটর শ্রুতি। না তুলো, আমি একা একা তোমাকে তোমার বন্ধুর বাড়িতে ছাড়তে পারবো না। তোমার মা যদি জানতে পারে না। আরে না দিদুন, মা জানতেই পারবে না। আর শ্রুতির মা তো আমায় নিয়ে যাবে। তোমার এত ভয় কিসের? ভয়? তুই জানিস না মা কতটা রেগে যায়, তারপরেও বলছিস কেন? না, জেদ করছিস তুলো, তুই বরং মা এলে যাস। আমি আজই যাব, আজই যাব, আজই যাব। ঠিক বাপের মেয়ে, যেমন বাপের জেদ ঠিক তেমন ওরও জেদ। ঠিক আছে যাস, কিন্তু ওখানে গিয়ে যদি কোনো দুষ্টুমি শুনেছি না, কান ধরে বাড়ি নিয়ে আসবো আমি। আরে দিদুন, তুমি বড্ড হাইপার হয়ে যাচ্ছ। চিল করো, চিল। শ্রুতিদের বাড়ি এসেছে তুলো। বেশ কিছুদিন ধরেই বাবাইকে ফোন করার চেষ্টা তুলো চালিয়ে যাচ্ছে। এর পিছনে কিন্তু এই শ্রুতির বুদ্ধি কাজ করছে। স্কুলের ফার্স্ট গার্ল শ্রুতি পড়াশোনায় যেমন তুখর, দুষ্টুমি বুদ্ধিতেও একেবারে প্রথম। এমন কিলার কম্বিনেশন বাস্তবে সত্যি খুব কম দেখা যায়। বরং শ্রুতির থেকে তুলো বেশ শান্ত।
তবে তুলো রেগে যায় খুব তাড়াতাড়ি, আর রেগে গেলে কোনো দিকেই খেয়াল থাকে না। এটা অবশ্য কার কাছ থেকে পেয়েছে আপনারা তো ভালোই বুঝতে পারছেন। শ্রুতির ডাক নাম তিতি, তাই তুলো ওকে তিতি বলেই ডাকে। কল করাটা বন্ধ করে দিলি কেন তুলো? তোর না একটুও পেশেন্স নেই। চুপ কর তুই, কিছু তো জানিস না, খালি কথা বলিস। দিনে কতবার করে কল করতাম জানিস? কত চেষ্টা করেছি, রাগ দেখিয়েছি, কিউট ফেস করেছি, কিন্তু তাতে ওরা বাবাইকে ফোনটা দিলই না। বুঝতে পারছি, আসলে তোর বাবাইয়ের না ভীষণ অ্যাটিটিউড। চুপ কর তিতি, আমার বাবাইয়ের নামে একদম উল্টো পাল্টে কথা বলবি না। ব্যাস, এই আবার তোর শুরু হলো। সারা দিন খালি বাবাই বাবাই বাবাই। সে তুই আমায় যাই বল, আমি আমার বাবাইকে খুব ভালোবাসি। তুই জানিস দিদুন সেদিন বলছিল আমার বাবাই না। হ্যাঁ হ্যাঁ, তোর বাবাই একেবারে সুপার হিরো, কিন্তু তুই ভুলে যাস না তোর বাবাইয়ের সামনে তুই একটা লিলিপুট। এখন সুপার হিরোর সামনে কি করে লিলিপুটকে দাঁড় করাবো, এটাই আমাদের একমাত্র মিশন। তাই মনে রাখিস তুলো, মিশন থেকে সরে এলে কিন্তু চলবে না। না না, একদম নয়, তুই যা বলবি আমি তাই করব। প্লিজ তিতি, আমাকে হেল্প কর। ঠিক আছে ঠিক আছে, এখন আর অত নাকে কান্না কাঁদতে হবে না। আমি যখন রেসপন্সিবিলিটি নিয়েছি তখন একদম নো চিন্তা, একটা রাস্তা ঠিকই বের করব। না, রাস্তা কিছুই বের করতে পারেনি তিতি। আসলে সৌর্য গাঙ্গুলি বাস্তবে বেশ পপুলার এবং সেই সঙ্গে ব্যস্ততম একজন সেলিব্রিটি। এত সহজে তার নাগাল পাওয়া এই ছোট্ট ছোট্ট মানুষগুলোর পক্ষে বিরাট একটা অসম্ভব কাজ। যতদিন পেরিয়ে যাচ্ছে তুলোর বাবাইকে দেখার জেদ ততই বেড়ে যাচ্ছে। এই তো এত বন্ধুরা রয়েছে, সবাই তো চাইলেই তাদের বাবাইয়ের সঙ্গে গল্প করতে পারে, দেখা করতে পারে, ঘুরতে পারে, কত আনন্দ মজা করতে পারে। একমাত্র তুলো চাইলেই নিজের বাবাইয়ের সঙ্গে দেখা পর্যন্ত করতে পারে না। রোজ স্কুল যাওয়ার সময় গণপতি বাপ্পাকে প্রণাম করত তুলো, ইদানিং সেটাও বন্ধ করে দিয়েছে। ঠিক করেছে যতদিন না গণেশ ঠাকুর ওর বাবার সঙ্গে ওকে মিট করাচ্ছে ততদিন ঠাকুরের সঙ্গে ওর আড়ি। নিজে তো বেশ মা পার্বতীর কোলে বসে মোদক খায় আর মজা করে, আর তুলোর বেলায় খালি কাঁচকলা। ঠাকুরের দিকে তাকিয়ে মুখটা ভেঙচে দিল তুলো। তারপর বাইরে বেরিয়ে পুলকারে চেপে সোজা স্কুল। ছোট্ট তুলোর এই এত রাগ দেখে স্বয়ং ঠাকুরও বোধহয় একটু ঘাবড়ে গিয়েছিলেন। রাগ অভিমান তবু ঠিক আছে, তা বলে মুখ ঘোরাবে? এটা কি ঠাকুরের সহ্য হয় বলুন? শেষ পর্যন্ত তিনি তার লীলা খেলা দেখিয়েই দিলেন। আর স্কুলে পৌঁছে সারপ্রাইজটা পেয়ে গেল তুলিকা ওরফে তুলো। তুলো তুলো, তোর জন্য একটা গুড নিউজ আছে। প্রায় ছুটতে ছুটতে তুলোর কাছে এসে পৌঁছলো তিতি। গুড নিউজ কি রে? পরশু তো টিচার্স ডে, আর সেই সঙ্গে আমাদের স্কুলের 100 ইয়ার্স সেলিব্রেশন। নোটিশ বোর্ডে এই এত বড় নোটিশ দিয়েছে। তো কি এর মধ্যে তুই গুডে কি দেখলি? আরে বাবা, ওখানে অনেক সেলিব্রিটি গেস্টরা আসছেন। চল তুই দেখবি, চল, ওখানে লিস্টও দিয়েছে। তুই দেখ সেলিব্রিটি, আমি ক্লাসে যাই। হ্যাঁ হ্যাঁ, ক্লাসে যা, আর তোর বাবাইয়ের সঙ্গে আমি মিট করে নেব। এই বল না বল না, বাবাই কোথায়? তুই দেখেছিস? কিছু খোঁজ পেয়েছিস? কিছু না বলে মিটিমিটি হাসতে থাকলো তিতি, আর ওর হাসি দেখে এবার রেগে গেল তুলো। বল না তিতি। বলতে পারি, কিন্তু তার আগে তোকে প্রমিস করতে হবে পরের দিন আমার জন্য একটা বড় দেখে চকলেট আনবি। আরে হ্যাঁ রে হ্যাঁ, আমার সব চকলেট, পেন্সিল, ইরেজার, পেন, শার্পনার সব তোর। এবার তো বল। আরে ওই সেলিব্রিটির লিস্টে তোর বাবাইয়ের নাম রয়েছে, একদম ক্যাপিটালে, সৌর্য গাঙ্গুলি।
বাবাই বাবাই কোথা থেকে এলো? আরে ডাফার, এই স্কুলের এক স্টুডেন্ট তোর বাবাই। তুই তো কিছুই জানিস না দেখছি। আমাদের স্কুলের এক স্টুডেন্ট বাবাই, এই স্কুলেই পড়তো বাবাই। তবে কি আমি মিথ্যে মিথ্যে বানিয়ে বলছি? উফ, এত ড্রামা করতে পারিস না তুই, একেবারে ড্রামা কুইন। নে চটপট প্রিপারেশন নিতে হবে। প্রিপারেশন? কিসের প্রিপারেশন? তুই তো প্রতি বছর টিচার্স ডেতে পারফর্ম করিস, এই বছরও তো করবি। আর তোকে স্টেজে দেখে তোর বাবাই একেবারে চমকে যাবে। তখন দেখবি তোর বাবাই ছুটে এসে তোর সঙ্গে কথা বলতে চাইবে, আর তখন তুই ছুটতে গিয়ে বাবাকে জড়িয়ে ধরবো। এই জন্যই তো তোকে ডাফার বলি, ইডিয়েট। এই, আমি কিন্তু আন্টিকে বলে দেব তুই উল্টো পাল্টে কথা বলছিস। দেখবি আন্টি তোকে পানিশমেন্ট দেবে। তুই যদি বোকার মতো কথা বলিস, আমার কি করার আছে? শোন, এত দিন ধরে তুই চেষ্টা করছিস, কিন্তু বাবাই তোকে পাত্তা দিচ্ছে না। তাই তো এবার তোর উচিত বাবাইকে পাত্তা না দেওয়া, বুঝলি? বাবাই যদি রেগে যায়, যদি কথা না বলে? আরে বলবে বলবে, আমি তোদের ক্যাপ্টেন, আমার কথা শুনে চলতে হবে, তাহলেই সব প্রবলেম সলভ। যদিও এই প্রবলেমের সলিউশন আমাদের শ্রুতি রানী খুঁজে বের করেননি, তবুও নোটিশ বোর্ড দেখে খবরটা প্রথম তুলোর কাছে যেহেতু সেই পৌঁছেছে, তাই কারেন্ট সিচুয়েশনে হিরো তাকেই বলা যায়, তাই না বলুন? অবশ্য আমাদের বলা বা না বলাতে কি যায় আসে, শ্রুতি নিজেকেই মোটামুটি হিরোর আসনে বসিয়ে ফেলেছে। আর মাত্র দুদিন পরেই ভাইজ্যাক থেকে ফিরবে তৃণা। এদিকে আজকে তুলোর স্কুলের অনুষ্ঠান, তুলোকে নিয়ে মালা দেবী যাবেন এমনটাই ঠিক করা ছিল, কিন্তু বাড়িটা পুরোপুরি ফাঁকা রাখা এখন সেফ নয়, তাই মালা দেবী যেতে চাইছিলেন না। আর আমাদের শ্রুতি এই প্রবলেমও সলভ করে দিয়েছে। আসলে ওর মা ওকে 4 হুইলারে করেই স্কুলে দিয়ে যায়। আজকে অনুষ্ঠানের দিন ওরা একেবারে বাড়ির সামনে থেকে তুলোকে পিক করে নিয়ে যাবে, আর ফেরার সময় দিয়েও যাবে। সেই কথা অনুযায়ী মালা দেবী প্রস্তুত করে দিলেন তুলোকে। ধপধপে সাদা নেটের ফ্রকে ছোট্ট তুলোকে একেবারে বারবি ডল লাগছে। ওর কানের পিছনে একটু কাজল লাগিয়ে দিলেন মালা দেবী, আর তারপর উনি বললেন, দেখি দেখি, বাহ, আমাদের তুলোরানীকে কি মিষ্টি লাগছে। থ্যাংক ইউ দিদুন। খুব সুন্দর করে গান করবে, একদম ভয় পাবে না। ঠিক আছে দিদুন। আর মনে আছে তো গান গাওয়ার আগে মনে মনে কি করবে? মনে আছে, হাত জোর করে চোখ বন্ধ করে আমার গুরুজনদের কথা মনে করব। কিন্তু কি তুলো? তুমি, দাদু, মা, তোমাদের তো চোখ বন্ধ করলেই দেখতে পাই, কিন্তু বাবাইকে তো আমি কোনোদিন দেখিনি। তাহলে? কেন, তুমি তো বাবাইকে দেখেছো টিভিতে, তারপরে রাস্তায় কত বড় বড় হোর্ডিং দেখেছো, সেখানেও তো বাবাইয়ের ছবি আছে। তবে হ্যাঁ, তাই তো, ঠিক বলেছো দিদুন। আই লাভ ইউ দিদুন। আমার সোনা মা। তুলোকে নিজের বুকে আঁকড়ে ধরলেন মালা দেবী। এখন তো তুলোই ওনার একাকিত্বের সঙ্গী। তুলোর সঙ্গে সঙ্গে নিজের মেয়েবেলাটাকেও আরও একবার করে বেছে নিচ্ছেন তিনি। অদ্ভুত একটা টেনশন হচ্ছে তুলোর, ঠিক যেমন এক্সাম দিতে যাওয়ার আগে হয় তেমন। স্টেজ পারফরমেন্সে ওর ভয় নেই, আসল তো বাবাইকে দেখার এক্সাইটমেন্ট। অন্যদিকে সৌর্য গাঙ্গুলি তো জানেনই না ওনার জন্য আজ কত বড় সারপ্রাইজ অপেক্ষা করছে। আজকের দিনটা এত যে স্পেশাল হতে চলেছে ওনার, উনি তো স্বপ্নেও ভাবেননি। প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, তোমরা তো জানো আজ শিক্ষক দিবস, কিন্তু কার অনারে দিনটা পালন করা হয় সেটা জানো কি? আজ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন। আজ আমি এই স্কুলে প্রিন্সিপালের দায়িত্ব সামলাচ্ছি।
কিন্তু বেশ কিছু বছর আগে আমিও ঠিক তোমাদের জায়গাতেই ছিলাম। আর আজ আমি সত্যিই গর্বিত। আমি শুধুমাত্র তোমাদের স্কুলের প্রিন্সিপালই নই, এই স্কুলের প্রাক্তনীও বটে। ভাবতে যতটা অবাক লাগে ততটাই সম্মানে মাথা উঁচু হয়ে যায়। সেদিনের সেই শিক্ষা ভবন আজও একইভাবে তার ঐতিহ্য, তার পরম্পরাকে বহন করে নিয়ে চলেছে, এই আমাদের পরম প্রাপ্তি। কিন্তু আজকে শুধু শিক্ষক দিবস নয়, সেই সঙ্গে আরও একটা স্পেশাল দিন। এই বছর আমাদের স্কুল শতবর্ষে পদার্পণ করল। তাই এই বছর শুধুমাত্র শিক্ষক শিক্ষিকারাই নয়, তার সঙ্গে আমরা পুরস্কৃত করব আমাদের স্কুলের সেই সব প্রাক্তনীদের যারা আমাদের স্কুলকে এগিয়ে নিয়ে গেছে সমাজের চোখে অনেক দূর। প্রখ্যাত কবি সাহিত্যিক থেকে শুরু করে অভিনেতা অভিনেত্রী, সঙ্গীত শিল্পী, নৃত্যশিল্পী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এমনকি পুলিশ অফিসার, জার্নালিস্ট, এই এত কিছু ক্ষেত্রে আমাদের এই স্কুলের প্রাক্তনীরা তাদের ছাপ রেখেছেন। আজ শতবর্ষে দাঁড়িয়ে সমাজের নিজ নিজ ক্ষেত্রে প্রথিতযশা সেই সমস্ত মানুষদের সম্মাননা জ্ঞাপন করার পালা, যারা আমাদের স্কুলের মর্যাদাকে আরও এগিয়ে দিয়েছেন কয়েক গুণ। সমাজের প্রথম সারিতে থাকা সেই সমস্ত মানুষদের যারা আমাদের স্কুলের রত্ন, আমাদের স্কুলের গর্ব, ডেকে নেব তাদেরই মঞ্চে। তবে তাদেরই মধ্যে একজন স্পেশাল মানুষ আজ উপস্থিত রয়েছেন। তিনি আর কেউ নন, আমাদের বহু পরিচিত টেলিভিশন জার্নালিস্ট সৌর্য গাঙ্গুলি। আসলে কেন স্পেশাল নিশ্চয়ই ভাবছেন, তিনি আমার ব্যাচমেট, তাই গর্ব শুধুমাত্র তোমাদের নয়, আমারও। করতালির মাধ্যমে তাকে মঞ্চে আসতে অনুরোধ জানাবো। প্রিন্সিপালের বক্তব্যের পর স্টেজে উঠে এলেন সৌর্য গাঙ্গুলি। নমস্কার প্রিন্সিপাল ম্যাম। প্রিন্সিপাল ম্যাম কিন্তু আমার ব্যাচমেট, যদিও আজ উনি শিক্ষা ভবনের প্রধান শিক্ষিকা, অতএব আজ উনি আমারও ম্যাম। নমস্কার, আমি সৌর্য গাঙ্গুলি। এই মুহূর্তে আমার সামনে বসে থাকা শিক্ষা ভবনের সকল শিক্ষক শিক্ষিকাদের আমার আন্তরিক প্রণাম। আর আজ যারা এই অডিটোরিয়ামে বসে রয়েছে, আমার ছোট্ট ছোট্ট ভাই বোনেরা, তাদেরকে আমার অনেক অনেক ভালোবাসা। আসলে আমিও তো তোমাদেরই সতীর্থ। তোমাদের মতো আমারও স্কুল জীবনটা শুরু হয়েছিল এখান থেকেই। আজ হয়তো এখানে অনেকেই আমাকে টিভির পর্দায় দেখো সংবাদ পাঠক হিসেবে, কিন্তু সেই জার্নিটাও কোনো একটা সময় স্কুলের এই ক্যাম্পাসের এই ক্লাসরুমের মধ্যে থেকেই শুরু হয়েছিল। খুব বেশি কথা বলে বোর করে দেব না। আজকের দিনটা তোমাদের, আমাদের প্রতিটি শিক্ষকের। আজ ভারী ভারী কোনো আলোচনা নয়, বরং আজ আমরা নতুনভাবে অঙ্গীকারবদ্ধ হই। যে শিক্ষা আমাদেরকে, আমাদের ভবিষ্যৎকে মজবুত করে, যে শিক্ষা আমাদেরকে সাহস যোগায়, যে শিক্ষা মাথা উঁচু করে বাঁচতে শেখায়, যে শিক্ষা প্রতিবাদ করতে শেখায়, সেই শিক্ষাকে আর সেই শিক্ষার কাণ্ডারি প্রত্যেকটি শিক্ষক শিক্ষিকাকে আমরা যেন সঠিক মর্যাদা দিতে পারি। মনে রেখো ছোট্ট বন্ধুরা, আমরা যত আমাদের লক্ষ্যে স্থির থাকতে পারবো, ততই আমরা এগিয়ে যাব একটা সুন্দর ভবিষ্যতের দিকে। আর সমাজের বিভিন্ন ক্ষেত্রে যখন আমরা নিজেদের কর্মদক্ষতা প্রমাণ করব, তখনই আমাদের এই স্কুলের মান, সম্মান, গৌরব সবটাই উজ্জ্বল হবে। আজ এই দিনে আমাকে স্কুলে ডেকে যে সম্বর্ধনা দেওয়া হচ্ছে, তা আমার কাছে এক বিরাট বড় প্রাপ্তি, আশীর্বাদ। জীবনের সব অ্যাওয়ার্ড এর কাছে ফিকে হয়ে যায়। তবে হ্যাঁ, শেষ করার আগে আমি আমার স্কুলের আমার সতীর্থদের পাশে দাঁড়াতে চাই, না হয় একটু অন্যরকম ভাবে। যারা দৃঢ়চেতা, যারা সাহসী, যারা নির্ভীকভাবে জীবনের সামনের দিকে এগিয়ে যেতে চাও, তাদের জন্য আমার সাহায্যের হাত সব সময় বাড়ানো রইল। তার জন্য অবশ্যই তোমরা চাইলে যে কোনো সময় যোগাযোগ করতে পারো আমার সঙ্গে। ভাবছো তো নিশ্চয়ই যে আজ এই স্কুলের সম্বর্ধনা মঞ্চের পর আমাকে আবার কোথায় দেখতে পাবে তোমরা, আমার সাথে আবার যোগাযোগ করবেই বা কিভাবে? ঠিক কথাই, আমাকে প্রতিদিন তোমরা টিভির পর্দায় দেখো।
তাই দূরত্ব তো খানিকটা রয়েই গেছে। আর সেই দূরত্ব কমাতেই আমি আমার মেইল আইডিটা তোমাদের কাছে দিয়ে যাচ্ছি। আমার মেইল আইডি shourjoganguly@ourrights.com। চাইলেই তোমরা তোমাদের যে কোনো সমস্যা বা যে কোনো রকম সাহায্যের জন্য মেইল করতে পারো আমায়। কথা দিচ্ছি আমি আমার সাধ্য মতো তোমাদের পাশে থাকব। আজ তবে এটুকুই, আবার নিশ্চয়ই আগামী কখনো তোমাদের সঙ্গে দেখা হবে। অল দি ভেরি বেস্ট। ছোট্ট করে বক্তব্য রেখে স্টেজ থেকে নেমে যাচ্ছিল সূর্য। ঠিক সেই সময় প্রিন্সিপাল ম্যাম পিছন থেকে বলে উঠলেন, অনেক অনেক ধন্যবাদ সূর্য আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমি জানি তুই খুবই ব্যস্ত, তাও একটা অনুরোধ করব, আমাদের অনুষ্ঠান যদি কিছুটা দেখে যেতে পারিস খুব ভালো লাগবে। সম্মতি জানিয়ে স্টেজ থেকে নেমে অডিটোরিয়ামে একদম ফ্রন্ট সিটে গিয়ে বসলো সূর্য। অনেক অনেক ধন্যবাদ। আজকে টিচার্স ডে, সেই সঙ্গে আমাদের স্কুল শিক্ষা ভবনের শতবর্ষ। প্রিন্সিপাল ম্যাম এক্ষুনি তোমাদের অনেক কিছু বললেন। আশা করি তোমরা প্রিন্সিপাল ম্যামের কথাগুলো খুব মন দিয়ে শুনেছো, আর সূর্য আঙ্কেলের মেল আইডিটা নিশ্চয়ই নোট করে নিয়েছো। এবার পারফরমেন্সের পালা। প্রথমেই তোমাদের ছোট্ট বন্ধু ক্লাস 4-এর তুলিকা গাঙ্গুলি তোমাদের একটা গান শোনাচ্ছে। তুলিকা, প্লিজ স্টেজে চলে এসো। ছোট্ট মেয়েটি সাদা ধপধপে একটা ফ্রক পরে যখন স্টেজের মাঝখানে মাইকের পিছনে এসে দাঁড়ালো আর ওর উপর এসে পড়ল স্পটলাইট, অবাক হয়ে সেই দিকেই চেয়ে রইল সূর্য। কি করে ভুলতে পারবে সূর্য এই মুখটা? হসপিটালে সর্বপ্রথম ওই তো কোলে নিয়েছিল মেয়েটাকে, ধপধপে ফর্সা, ছোট্ট নরম তুলতুলে। ওকে কোলে নিয়েই ঘাবড়ে গিয়েছিল সূর্য। ছোট্ট মিষ্টি তুলোর বালিশটা একেবারে হালকা পালকের মতো। অস্ফুটে মুখ দিয়ে বেরিয়ে এসেছিল তুলিকার ডাক নামটা, তুলো। কিছুক্ষণের মধ্যেই কোলে নেওয়াটা একেবারে রপ্ত করে নিয়েছিল সূর্য। এরপর কিছুতেই ছাড়তে চাইছিল না। এমন একটা জ্যান্ত ডল পুতুল কেউ ছাড়তে চায় বলুন? বাড়িতে থাকলে সব সময় তুলোকে সামলাতো সূর্য। এমনকি রাতে ক্লান্ত হয়ে যখন অফিস থেকে ফিরত তখন আর ওর কফির প্রয়োজন পড়তো না। রিফ্রেশমেন্টের কাজ করত তুলোর মিষ্টি হাসি। একমাত্র মেয়ের কাছে সমস্ত চিন্তা, ভাবনা, বিরক্তি যেন ভ্যানিশ হয়ে যেত। অনবরত মেয়েটার সঙ্গে অদ্ভুত ভাষায় কথা বলে যেত ও। মেয়েটাও উত্তর দিত। ওর উত্তর দেওয়া শুনে হেসে গড়িয়ে পড়ত সূর্য। এই ছিল ওর প্রতিদিনের খেলা। তুলোর যখন 1 বছর বয়স তখন থেকে সূর্যর শুরু হলো একটা অদ্ভুত বায়না। সব সময় মেয়েকে সাদা জামা পরাতে হবে, এই নিয়ে তৃণার সঙ্গে প্রতিদিন অশান্তি হতো। ছোট্ট মেয়ে, সাদা জামা তাড়াতাড়ি নোংরা করে ফেলবে, কিন্তু সূর্যকে কে বোঝাবে? সে নিজের মেয়ের জন্য প্রায় প্রতিদিনই 2-3টে করে সাদা জামা নিয়ে আসতো। শেষে নিজের জেদ ছেড়ে সূর্যর কথা মতো মেয়েকে সাদা জামাই পরাতো তৃণা। অবিকল সেই মুখ, একটুও পরিবর্তন হয়নি। অদ্ভুত মিল সূর্যর সঙ্গে। অ্যানাউন্সার যখন অ্যানাউন্স করছিলেন নামটা কোনোভাবে মিস করে গিয়েছিল সূর্য। এবার স্টেজে অবিকল নিজের মেয়ের মতো দেখতে মেয়েটিকে দেখেই অস্থির হয়ে উঠল ও। পাশে বসে থাকা এক ভদ্রমহিলাকে যেচেই জিজ্ঞাসা করল, আচ্ছা, এই বাচ্চা মেয়েটা স্টেজে গান গাইতে উঠলো, ওর নামটা কি বললো বলুন তো? আমি আসলে একটু মিস করে গেছি তাই। আরে ও তো তুলিকা, তৃণার মেয়ে। নমস্কার, উপস্থিত সকলকে আমার প্রণাম। আজ আমি একটা গান গাইব। তোমরা জানো তো আমার বাবাই আমার কাছে সুপারহিরো, কিন্তু বাবাই তো খুব বিজি, ওই জন্য আমাকে একটুও সময় দিতে পারে না। তাও আমি বাবাইকে খুব ভালোবাসি।
আর তাই আজ আমার এই গান শুধুমাত্র আমার বাবাইয়ের জন্য। আই মিস ইউ বাবাই। বুকের মধ্যে চিনচিনে ব্যথাটা ক্রমশই যেন বাড়তে থাকলো সৌর্যর। মেয়েটার গলাটা খুব অভিমানী শোনালো। নিজের উপর প্রচণ্ড রাগ হতে থাকলো সৌর্যর। কেন এতদিন মেয়েটাকে দূরে রেখেছিল? সত্যি তো, ওর তো কোনো অপরাধ নেই। নিজের মনে মনে বলে উঠল সৌর্য। কেন করলি তৃণা? আমার সঙ্গে এরকম কেন করলি? কেন ছেড়ে গেলি আমায়? কেন তুলোর থেকে আমাকে দূরে সরিয়ে দিলি? ততক্ষণে তুলো গান শুরু করে দিয়েছে। গান শুনে ইমোশনাল হয়ে পড়ল সৌর্য। तारों ने पूछा हजारों से, सबसे प्यारा कौन है? पापा, मेरे पापा, पापा, मेरे पापा। चंदा ने पूछा तारों से, तारों ने पूछा हजारों से, चंदा ने पूछा तारों से, तारों ने पूछा हजारों से, सबसे प्यारा कौन है? একভাবে স্টেজের দিকে তাকিয়ে রইল। হারিয়ে গেল নিজের অতীতে। তুলোর সঙ্গে কাটানো সুন্দর মুহূর্তগুলো চোখের সামনে চলচ্চিত্রের মতো ভাসতে থাকলো। কি হলো তুলিকা, কাঁদছো কেন? গানটা তুমি আর গাইবে না? না না, আমি আর গাইব না। আমাদের তুলিকা বোধহয় তার বাবাকে মনে করে একটু ইমোশনাল হয়ে গেছে, তাই আজকে আমরা তুলিকাকে ছুটি দিলাম। এবার চলে আসছি পরবর্তী পারফরমেন্সে। সৃজা ক্লাস 5-এ করতালির শব্দে ধ্যান ভাঙল সৌর্য। ততক্ষণে গান শেষ করে স্টেজ থেকে নেমে গিয়েছে তুলো। সম্বিত ফিরতেই দ্রুত নিজের আসন ছেড়ে ব্যাক স্টেজের দিকে দৌড়লো ও। এদিক ওদিক খুঁজতে শুরু করলো, কিন্তু কোথাও খুঁজে পেল না। আপনারা একটা সাদা ফ্রক পরা বাচ্চা মেয়েকে দেখলেন এক্ষুনি যে স্টেজে গান গাইছিল? আরে এই মাত্র নিজের সমস্ত আইডেন্টিটি ভুলে গিয়ে এদিক ওদিক দৌড়াদৌড়ি শুরু করলো। স্টেজে গান গাইছিল, ধরে ধরে সকলকে জিজ্ঞাসা করতে শুরু করলো। দেখেছেন ওকে? এই মাত্রই তো স্টেজে ছিল মেয়েটা। হঠাৎ করে এই গানটা শেষ করেই কোথায় যেন উধাও হয়ে গেল। ব্যস্ত হয়ে উঠল সৌর্য। বুকের মধ্যে একটা চাপা কষ্ট হতে থাকলো। মনে হতে থাকলো দমটা এক্ষুনি বেরিয়ে যাবে। মেয়েটাকে একবার জড়িয়ে না ধরলে কিছুতেই এই অশান্তি কমবে না। অডিটোরিয়ামের বাইরে বেরিয়ে এসে নিজের চুলগুলো 2 হাতে চেপে ধরল সৌর্য। জোরে জোরে শ্বাস নিতে থাকলো। আর ঠিক সেই সময়েই মিষ্টি একটা গলার শব্দ ভেসে এলো ওর কানে। তুমি কি আমাকে খুঁজছো? দ্রুত ও পিছন ফিরল সৌর্য, কিন্তু কাউকেই খুঁজে পেল না। দৌড়ে কিছুটা এগিয়ে গেল, কিন্তু কাউকে দেখতে না পেয়ে হতাশ হয়ে মাথা নিচু করে সিঁড়ি দিয়ে নেমে বাইরে বেরিয়ে আসার রাস্তা ধরল ও। আবারও শুনতে পেল সেই মিষ্টি গলার শব্দ। খুব পচা তুমি আবার চলে যাচ্ছ তো? আরই তোমার সঙ্গে। দ্রুত পিছন ঘুরল সৌর্য। না, এবার আর মনের ভুল নয়। সামনে ধপধপে সাদা পোশাকে এক মুখ অভিমান মেখে দাঁড়িয়ে রয়েছে ছোট্ট তুলো। তোমাকে ভালোবেসে ধারাবাহিক গল্পের 4র্থ পর্ব আজ এ পর্যন্তই। গল্পের প্রথমেই কিন্তু তোমাদের আদরের মিষ্টি তুলো যদি চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করেছে। কি বন্ধুরা, তুলোর রিকোয়েস্ট
ফেলা যায় কি? মনে হয় যায় না। তাই যদি আমাদের গল্প ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলো না। আর সঙ্গে যদি এই গল্পটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর একটা কমেন্ট কিন্তু চাই। আর তাছাড়া তোমরা তো জানোই ভালোবাসার মরশুম এখন থেকে ওয়েবসাইটেও অ্যাভেলেবেল www.bhalobasharmorsum.com। আমাদের ওয়েবসাইট লিংক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। সঙ্গে রইল ভালোবাসার মরশুম ফেসবুক পেজের লিংকটাও, সম্ভব হলে সেখানেও ফলো করে দিতে পারো। এবার চলে আসি গত পর্বে যে 10 জন সঠিক উত্তরদাতা সঠিক উত্তর দিয়েছিলে তাদের নাম ঘোষণায়। তারা হলে খোকন গোড়ে, ঈশিকা নিথি, ঈশানী ঘোষ, মুন্না সামন্ত, গোবিন্দ সাউ, নীলাঞ্জনা গারু, কণা রোজারিও, সঞ্চারী নায়েক, মোহিনী ভট্টাচার্য, চন্দন মাইতি, শুভঙ্কর মহিষ, শ্রীকান্ত ঘড়ুই সহ অনেকেই। আজকের প্রশ্ন হল, তুলোর মা কোথায় এক্সকারশনের জন্য গিয়েছিল? সঠিক উত্তর যদি জানা থাকে তাহলে অবশ্যই চটপট টাইপ করে উত্তর জানাতে হবে কমেন্ট বক্সে। প্রতি পর্বের মতো আগামী পর্বেও প্রথম 10 জন সঠিক উত্তরদাতার নাম ঘোষণা করব। আজ তবে এইটুকুই। কথা হচ্ছে আগামী মঙ্গলবার দুপুর ঠিক 3:30 এবং আগামী শুক্রবার রাত্রি 8টায়। ততক্ষণ ভালো থাকবেন সকলে, ভালোবাসার মরশুমের সঙ্গে থাকবেন।